হ্যালো এভরিওয়ান, আমি পার্থ সারথী আর তোমরা দেখছো স্মার্ট এডুগাইড ইউটিউব চ্যানেল। সকলকে চ্যানেলে স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্স। জানুয়ারি মাসে 2021 সালের জানুয়ারি মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের ক্লাসটাকে সাজানো হয়েছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ক্লাসটা শুরু করার আগে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা আমরা বলে নেব, যেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন পরীক্ষায় আসে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে গেলে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামেই আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে থাকি। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল বলে না, সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব এক্সামগুলো হয় সেই সব এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস WBCS এর ক্ষেত্রে যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর ভূমিকাটা দেখতে যাই, তাহলে দেখতে পাবো যে ওখানে 25 মার্কসের প্রিলিমিনারিতে একটা কারেন্ট ইভেন্টের উপরেই একটা টপিক আছে, যেখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। সেখান থেকে ধরতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় 14 থেকে 15টাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এবার যদি বলি যে WBCS মেন পেপারে, WBCS এর মেনে পেপার 4 যেটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর 100 মার্কস আছে, সেই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর 100 মার্কসের মধ্যে প্রায় ওখান থেকে 52 থেকে 55টাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসে। তাহলে আমাদের দেখতে হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক। আজকের যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস, সাম্প্রতিক নিয়োগ, পুরস্কার, ইন্ডেক্স, খেলাধুলা, বই ও লেখক, অ্যাপ লঞ্চ, সাম্প্রতিক বিবিধ স্কিম, সামরিক মহড়া আর হচ্ছে প্রয়াণ। এইসব টপিকগুলোর ওপরেই আজকের বিশেষ আলোচনা। তো গুরুত্বপূর্ণ দিবস প্রথমেই যেটা আসছে, প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস দেখো 9th জানুয়ারি মাসের 9 তারিখে, জানুয়ারি মাসের, পেন ট্যাবটা না থাকার জন্য লেখাটা খুব অসুবিধা হচ্ছে, পেন ট্যাবটা চলে আসলে আর সেই প্রবলেমটা হবে না। তো দেখো, প্রবাসী ভারতীয় দিবস 9th জানুয়ারি আমরা পালন করছি। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিবসেরই কিছু না কিছু থিম থেকে থাকে। তো প্রবাসী ভারতীয় দিবসের যে থিম সেটা হলো কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত। এবার প্রবাসী দিবস আমরা 9th জানুয়ারি কেন পালন করি সেই হিসেবে দেখতে গেলে দেখো এখানে একটা ছবি দিয়েছি, প্রবাসী ভারতীয় দিবস 2021 গান্ধীজির ছবি। তাহলে আমরা গান্ধীজি জানি যে 1915 সালে তিনি সাউথ আফ্রিকা থেকে মুম্বাই ফিরছেন, মানে দেশে ফিরছেন। তিনি যে সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরছেন 1915 সালে 9th জানুয়ারি, সেই দিনটাকেই আমরা উপলক্ষ করে প্রবাসী ভারতীয় দিবস পালন করে থাকি। তো চলো পরেরটা দেখা যাক। পরের বলছে বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। পরেরটা বলছে জাতীয় যুব দিবস পালন করা হয় প্রতি বছর 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস আমরা কি উদ্দেশ্যে পালন করি না, সেদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা জাতীয় যুব দিবস পালন করে থাকি। এবার যেটা আসছে নেক্সট বলছে ভারতীয় সেনা দিবস। ভারতীয় সেনা দিবস পালন করা হয় 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবস পালন করারও একটা ঐতিহাসিক কারণ আছে, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে। তার ঠিক 2 বছর পরেই 1949 সালে প্রথম আর্মির লেফটেন্যান্ট জেনারেল হন KM কারিয়াপ্পা। তো সেই দিন ছিল 15ই জানুয়ারি। 1949 সালের 15ই জানুয়ারি প্রথম ভারতীয় হিসেবে আর্মির জেনারেল পদে বসলেন KM কারিয়াপ্পা। সেই জন্য সেই দিনটিকে আর্মি ডে হিসাবে পালন করা হয়ে থাকে। তারপরে চলো দেখা যাক, এবছর 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম, এই যে 125তম জন্মবার্ষিকী পালন করা হলো। পরেরটা বলছে কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মদিনকে এবছর পরাক্রম দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে।
নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলতে গেলেই নেতাজি সুভাষচন্দ্র বসুর দুটো খুব উল্লেখযোগ্য বইয়ের কথা আমাদের মনে রাখতে হবে, যেটা পরীক্ষায় খুব বারবার এসেছে। সেই দুটো বই হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এখানে লেখার উপায় নেই, তাও চেষ্টা করি। দা লেখা খুব বাজে হচ্ছে, মাউসে লিখছি। দ্য ইন্ডিয়ান দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, আর একটা হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। এই দুটো বই পরীক্ষায় বারবারই আসতে দেখা যায়। তো এই দুটো বই সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। তো চলো পরেরটা দেখা যাক। পরেরটা বলছে জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি আমরা জাতীয় ভোটার দিবস পালন করি। তো চলো নেক্সট যে টপিকের উপরে আমরা নজর দেব সেটা হচ্ছে সাম্প্রতিক নিয়োগ। প্রত্যেক মাসেই কোনো না কোনো দফতরে বা কোনো না কোনো অর্গানাইজেশন যেগুলো আছে দফতর, সেই দপ্তরে কিছু নিয়োগ হয়। বিভিন্ন বোর্ডে, বিভিন্ন সরকারি অফিসে বিভিন্ন নিয়োগ হয়। তো তার মধ্যে থেকে কিছু সাম্প্রতিক নিয়োগ জানুয়ারি মাসে হয়েছে। সেটা প্রথমটাই দেখো বলছে, সম্প্রতি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও হিসাবে নিযুক্ত হলেন সুনীত শর্মা। এই যে সুনীত শর্মা, তিনি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। এরপরেরটা দেখো বলছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া প্রথম মহিলা প্রধান হিসাবে নিযুক্ত হলেন সোমা মণ্ডল। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, আমাদের প্রতিষ্ঠাতা দিবসটা একটু খেয়াল রাখতে হবে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠাতা দিবস হচ্ছে 1954, 1954 সালে। এর হেডকোয়ার্টারটা হচ্ছে দিল্লিতে। এবার পরেরটা চলো দেখা যাক। পরেরটা বলছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন অভিষেক যাদব। তাহলে দেখো, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সদর দপ্তরটা আমি এখানে দিয়ে দিয়েছি দ্বারকা, দিল্লিতে। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে, প্রতিষ্ঠা ইয়ার হচ্ছে 1937 সালে। তো চলো নেক্সট দেখা যাক। নেক্সট বলছে অল ইন্ডিয়া দাবা ফেডারেশন। অল ইন্ডিয়া দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট হলেন সঞ্জয় কাপুর। অল ইন্ডিয়া দাবা ফেডারেশনের সদর দপ্তর দেখো চেন্নাই অবস্থিত। সদর দপ্তর চেন্নাই অবস্থিত। এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1951 সালে। এটার প্রতিষ্ঠিত সাল হচ্ছে 1951। তো চলো এলআইসি। এলআইসির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সিদ্ধার্থ মহান্তি। তো এলআইসির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সিদ্ধার্থ মহান্তি। তিনি 1956 সালে এলআইসির প্রতিষ্ঠা ইয়ার। এর সদর দপ্তর যদি আমি দেখি, এলআইসির সদর দপ্তর মুম্বাইতে। মুম্বাই। চলো এবার বিভিন্ন রাজ্যে যে হাইকোর্ট গুলো থাকে, প্রত্যেকটা মাসেই বা কিছু কিছু মাসেই হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি যে নিয়োগ হয়, সেই নিয়োগগুলোকে আমাদের দেখতে হবে। প্রথমটাই আছে দেখো, তেলেঙ্গানা হাইকোর্ট। তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। এটা গুরুত্বপূর্ণ, তার কারণ হলো এই যে প্রথম মহিলা প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন হিমা কোহলি। এই তেলেঙ্গানার থেকে বলতে গেলে, তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ। চলো নেক্সট দেখা যাক। এবার বলছে দেখো, 2022 সালের 14 জানুয়ারি পর্যন্ত ইসরো চেয়ারম্যান থাকছেন ডক্টর কে শিবান। ইসরো সদর দপ্তর বেঙ্গালুরুতে। 2022 সালের 14 জানুয়ারি পর্যন্ত ইসরো চেয়ারম্যান থাকছেন ডক্টর কে শিবান। ইসরো সদর দপ্তর বেঙ্গালুরুতে। ইসরোর কে প্রতিষ্ঠা যদি ইয়ার আমরা দেখি, 1969, 1969 সালে ইসরো প্রতিষ্ঠা হয় এবং এর সদর দপ্তর বেঙ্গালুরুতে। তো চলো তারপরেরটা যেটা বলছে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন রাঘবেন্দ্র সিং চৌহান। এই উত্তরাখণ্ড সম্পর্কে জানতে গেলে, উত্তরাখণ্ডের দুটো রাজধানী এখন বর্তমানে। তো প্রথম যেটা হচ্ছে দেরাদুন,
আর এটা হচ্ছে উইন্টার মানে শীতকালীন রাজধানী দেরাদুন, আর এবং হচ্ছে উইন্টার। আর একটা হচ্ছে গ্যারসেন, GAIRSAIN। গ্যারসেন এটা হচ্ছে সামার, এস লিখে দিলাম, এটা হচ্ছে সামার। এবার চলো নেক্সট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন অরূপ কুমার গোস্বামী। এবার চলো নেক্সট, সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন জিতেন্দ্র কুমার মাহেশ্বরী। তাহলে আমরা দেখতেই পাচ্ছি জানুয়ারি মাসে বেশ কিছু স্টেটে আমরা প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন এবং সেগুলো পরীক্ষায় আসে, সেজন্য আমাদের প্রত্যেকটা নোটে আমরা দিয়েছি। সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি হয়েছেন জিতেন্দ্র কুমার মাহেশ্বরী। তো সিকিমের ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক, তোমাদের খুব বিখ্যাত জায়গা গ্যাংটক, অনেকেই যাও ঘুরতে। গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী। চলো পরেরটা, গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সুধাংশু ধুলিয়া। পরেরটা, CISF এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন সুবোধ কুমার জয়সওয়াল। এই সুবোধ কুমার জয়সওয়াল বা সুবোধ জয়সওয়াল বলতে গেলে বলতে হবে তিনি কিন্তু CBI এর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। এবার পরেরটা দেখো, বিহারের ড্রাগ বিরোধী প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন সাইকেল গার্ড জ্যোতি কুমারী। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে সাইকেল গার্ড, এই যে জ্যোতি কুমারী, ইনাকে সাইকেল গার্ড বলা হয়। কেন বলা হয়? তার কারণ আমরা প্রত্যেকেই জানি করোনার ফার্স্ট ওয়েভ যখন চলছে তখন গোটা দেশ লকডাউন, এবং যারা এদেশ থেকে বিদেশে বা এদেশ থেকে আভ্যন্তরীণ যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের বিভিন্ন রাজ্যের যারা শ্রমিক হিসেবে যারা কাজে গিয়েছিল, তো তারা অনেকেই এই যে লকডাউন চালু হয়ে গেছে, এই লকডাউনে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায়, পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় তারা অনেকেই বাড়ি ফিরতে পারেনি। তো এরকম এই জ্যোতি কুমারীর বাবা, এই জ্যোতি কুমারীর বাবাও তিনি, যে জ্যোতি কুমারী হচ্ছে বিহারের দ্বারভাঙা জেলায়, দ্বারভাঙা, লেখা খুব বাজে হচ্ছে, বিহারের দ্বারভাঙা জেলায় তার বাড়ি। তো এই জ্যোতি কুমারীর বাবা গুড়গাঁওয়ে কাজে গিয়েছিল। গুড়গাঁও হচ্ছে হরিয়ানা স্টেটে। তো এই হরিয়ানা থেকে দ্বারভাঙায় আসছে, বিহারে আসছে, প্রায় 1200 কিলোমিটার সাইকেল চালিয়ে তার বাবা, তার অসুস্থ বাবাকে তিনি তার গ্রামে নিয়ে আসেন। এই জ্যোতি কুমারী মাত্র 16 বছর বয়সে তিনি এই অসাধ্য, এক প্রকার প্রায় অসাধ্য সাধনই বলা চলে, কারণ প্রায় 1200 কিলোমিটার সাইকেল চালিয়ে তার অসুস্থ বাবাকে তিনি তার গ্রামে নিয়ে আসছেন, সেই হরিয়ানা থেকে বিহারে নিয়ে আসছেন। এই জন্য তাকে সাইকেল গার্ড বলা হয় বা সাইকেল গার্ড বলে অভিহিত করা হয়। তো দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে যে এই জ্যোতি কুমারীর বাবা কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। তো যাই হোক, চলো পরেরটা দেখি। পরেরটা বলছে, জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন পঙ্কজ মিথাল। জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন পঙ্কজ মিথাল। চলো নেক্সট এবার আসছে পুরস্কার। প্রত্যেক মাসেই, বছরের প্রত্যেক মাসেই কিছু পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো পুরস্কারের প্রথম যে দিয়েছি সেটা বলছে, দেখো, সম্প্রতি রাজস্থান রাজ্যের পুলিশ একাডেমি সেরা পুলিশ একাডেমির শিরোপা পেয়েছে। পরেরটা দেখো, সম্প্রতি তানসেন সম্মান পুরস্কার পেলেন সন্তুর বাদ্যকর সতীশ ব্যাস। এই তানসেন সম্মান বলতে গেলে বলতে হয়, তানসেন সম্মানটা মধ্যপ্রদেশ থেকে দেওয়া হয়। এই তানসেন, যার আসল নাম হচ্ছে রামতনু পান্ডে, এই তানসেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন। তিনি 1556 সালের আকবরের সভায় একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছিলেন। এই
এই যে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, এটা সঙ্গীত শিল্পের যারা অসাধারণ কৃতিত্ব অর্জন করেন তাকেই এই তানসেন সম্মানে সম্মানিত করা হয়। তার নাম অনুসারে, তার স্মৃতি উদ্দেশ্যে এই তানসেন সম্মান দেওয়া হয়ে থাকে। তো চল নেক্সট দেখা যাক স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড। স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড সম্মানিত হয়েছেন কেন্দ্রীয় ট্রাইবাল মিনিস্টার অর্জুন মুন্ডা। কেন্দ্রীয় ট্রাইবাল মিনিস্টার অর্জুন মুন্ডা। এবার পরেরটা বলছে ভারত গৌরব পুরস্কার 2020 পেলেন আইপিএস অফিসার করুণা সাগর। এই করুণা সাগর তামিলনাড়ু ক্যাডারের একজন আইপিএস অফিসার। তো চলো নেক্সট দেখা যাক। নেক্সট যেটা বলছে আর্মি চিফ মনোজ মুকুন্দ নারাভানেকে গার্ড অফ অনারে সম্মানিত করলো দক্ষিণ কোরিয়া। পরেরটা সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার পেলেন ডক্টর রাজেন্দ্র কুমার ভান্ডারী। দেখো এই যে আপদা প্রবন্ধন পুরস্কার, এর পুরস্কারটা দেওয়া হয়, দেখো লিখে দিয়েছি এখানে, দুর্যোগ মোকাবিলায় নিঃশর্ত সেবার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেলেন। আমরা দেখছি প্রত্যেক বছরেই কিছু ঝড় আসছে, প্রাকৃতিক বিপর্যয় আসছে, তাছাড়াও নানা বিপর্যয় আসছে, দুর্যোগ হচ্ছে। তো এই কারণেই যেসব সংস্থা বা ব্যক্তি বিশেষেও এটা হতে পারে, এই যারা নিঃশর্ত সেবা মানে এই যে এই দুর্যোগ মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েন তাদেরকেই এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। তো পুরস্কার হিসাবে বলতে গেলে ডক্টর রাজেন্দ্র কুমার ভান্ডারী ইনি ইন্ডিভিজুয়াল হিসাবে পেয়েছেন, ইন্ডিভিজুয়াল হিসাবেই তিনি এই পুরস্কার পেয়েছেন। তো চলো নেক্সট দেখা যাক প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড আনতে চলেছে আইসিসি। আমরা প্রত্যেকেই জানি আইসিসির আগে প্লেয়ার অফ দ্য ইয়ার বলে একটা অ্যাওয়ার্ড থাকতো, তো এবার প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে অ্যাওয়ার্ড আনতে চলেছে। তো আইসিসির সদর দপ্তর হচ্ছে দুবাইয়ে, দুবাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এবার ইন্ডেক্স, ইন্ডেক্স মানে হচ্ছে র্যাঙ্কিং। যেসব সমীক্ষাগুলো হয় সেসব সমীক্ষাতে ভারতের র্যাঙ্কিং কত বা ওয়ার্ল্ড বেসিসে ফার্স্ট কে আছে সেই সব র্যাঙ্কিং গুলো জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং। প্রথমটা বলছে ওয়ার্ল্ড মোস্ট ভ্যালুয়েবল টু হুইলার কোম্পানির তকমা পেল ভারতের বাজাজ অটো। এবার চলো বলছে অ্যামাজনের সিইও জেফ বেজসকে অতিক্রম করে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হলেন টেসলা কোম্পানির সিইও এলন মাস্ক। এই যে বাজাজ অটো যেটা বললাম, বাজাজ অটোর যদি আমরা বলি চেয়ারম্যানকে, তো তার নাম হচ্ছে নীরজ বাজাজ। নীরজ বাজাজ। চলো নেক্সট হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2021, ভারতের স্থান হচ্ছে 85, প্রথম স্থান দখল করে আছে দেখো জাপান। এই হেনলি পাসপোর্ট ইন্ডেক্সটা কি না, কোন দেশের নাগরিক অন্য দেশে যাওয়ার জন্য যে ভিসা লাগে আমাদের, সেই ভিসার রেসপেক্টে ভিসা পাওয়া কতটা সুবিধাজনক বা বিনা ভিসায় যেসব দেশে আমরা ভ্রমণ করতে পারি সেই সব দেশের রেসপেক্টে আমরা এই পাসপোর্ট ইন্ডেক্সটা করা হয়ে থাকে। তো প্রথম স্থানে জাপান। জাপান 191টা দেশ আছে এরকম, জাপানের নাগরিকরা বিনা ভিসায় বা মানে ভিসা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না, মানে ভিসা গেলেই হয়তো ভিসা গেলেই অ্যাপ্রুভ হয়ে যাবে বা কোনো ভিসাই লাগবে না, এরকম জাপানে 191টা কান্ট্রির সাথে যে জাপানের নাগরিকরা যেতে পারবে যেটা কোনো ভিসা লাগে না। সেখানে ভারতের স্থান 85। তাহলে ভারত কটা দেশে এরকম যেতে পারবে না, 58টা দেশে ভারত যেতে পারে, ভারতের নাগরিকরা যেতে পারে। তো চলো নেক্সট দেখা যাক। বলছে বিশ্বের দ্রুত বিকশিত টেক হাবের তকমা পেল বেঙ্গালুরু। এবার দ্বিতীয় হয়েছে লন্ডন। এবার পরেরটা বলছে করাপশন পারসেপশন ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান 86, প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড ও ডেনমার্ক। তো চলো নেক্সট খেলাধুলা। এবার স্পোর্টস রিলেটেড কিছু ইনফরমেশন জানুয়ারি মাসে। বলছে ভারতের 67তম দাবা গ্র্যান্ডমাস্টার হলো গোয়ার 14 বছর বয়সী লিওন মেন্ডনকা। নেক্সট খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট শুরু হলো কার্গিলের চিকোতানে। অনেক সময়
এই কার্গিলটা না দিয়ে অপশনে থাকে লাদাখ। লাদাখ তখনও কিন্তু এই লাদাখ করে আসতে হবে, কারণ লাদাখ হচ্ছে, কার্গিল হচ্ছে লাদাখের মধ্যে। তো চলো নেক্সট দেখা যাক। মহিলা টি-20 ক্রিকেটার ইতিহাসে প্রথম দ্রুততম সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সোফি ডিভাইন। সোফি ডিভাইন হচ্ছে প্রথম মহিলা যিনি টি-20 ক্রিকেটের ইতিহাসে সেঞ্চুরি করলেন, দ্রুততম সেঞ্চুরি করলেন। তো তিনি কত বলে সেঞ্চুরি করেছেন? না 36 বলে তিনি সেঞ্চুরি করেছেন। তো চলো নেক্সট কিছু গুরুত্বপূর্ণ বই ও লেখক সম্পর্কে। জানুয়ারি মাসের কিছু প্রকাশিত হয়েছে বই, সেই বই ও লেখক সম্পর্কে প্রথম বইটাই হচ্ছে দেখো দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট। কমনওয়েলথ অফ ক্রিকেট এই বইটা লিখেছেন রামচন্দ্র গুহ। রামচন্দ্র গুহর আরো দুটো বিখ্যাত বই আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে ইন্ডিয়া আফটার গান্ধী, আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, ইন্ডিয়া আফটার গান্ধী, আর একটা হচ্ছে গান্ধী বিফোর ইন্ডিয়া। এই দুটো বই রামচন্দ্র গুহর খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেক সময় এসে থাকে। তো চলো নেক্সট যেটা দেখবো, এ টেক্সট বুক অফ আরবান প্ল্যানিং অ্যান্ড জিওগ্রাফি শিরোনামে বই লিখলেন ডক্টর সমীর শর্মা। পরেরটা বলছে ফ্লাইং ব্লাইন্ড ইন্ডিয়াস কোয়েস্ট ফর গ্লোবাল লিডারশিপ, এই বইটা লিখেছেন মোহাম্মদ জিসান। পরেরটা হচ্ছে আনস্ক্রিপ্টেড কনভারসেশন অন লাইফ অ্যান্ড সিনেমা, বইটা লিখলেন বিধু বিনোদ চোপড়া। পরেরটা হচ্ছে রেস উইথ মি, এই বইটা লিখলেন দেখো কানাডিয়ান অলিম্পিক জয়ী দৌড়বিদ আন্দ্রে দে গ্রেস। এই আন্দ্রে দে গ্রেস বলতে গেলে তিনি কানাডিয়ান অলিম্পিক জয়ী, তিনি অলিম্পিকে সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছেন, সিলভার অ্যান্ড ব্রোঞ্জ। ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছেন। তো চলো নেক্সট দেখা যাক। নেক্সট কিছু অ্যাপ ও ওয়েব পোর্টাল বিভিন্ন সরকার থেকে বা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন থেকে লঞ্চ করা হয়ে থাকে। তো তার মধ্যে প্রথমটাই দেখো বলছে সতর্ক নাগরিক নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে এম পেনশন নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো মণিপুর। পরেরটা বলছে সেফ পে মোবাইল অ্যাপ লঞ্চ করলো এয়ারটেল পেমেন্টস ব্যাংক। পরেরটা হচ্ছে ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ লঞ্চ করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার নেক্সট যেটা বলছে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রম শক্তি পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা। নেক্সট রাজ্যের যুবকদের স্বনির্ভর ও কাজের খবর প্রদান করবার জন্য উদ্যম সারথী অ্যাপ লঞ্চ করলো উত্তরপ্রদেশ সরকার। এবার নেক্সট যেটা বলছে এরো ইন্ডিয়া 21 মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নেক্সট ইনস্টা এফএক্স নামে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করলো আইসিআইসিআই ব্যাংক। এই ইনস্টা এফএক্স কাজ কি না, যেসব ফরেন এক্সচেঞ্জ কারেন্সি গুলো হয়, মানে ফরেন এক্সচেঞ্জ মানি, মানে এদেশে বিদেশের টাকা আমরা এদেশে যে কনভার্ট করি যে টাকাগুলো, সেই টাকাটা আরো সুযোগভাবে আরো সুবিধাভাবে করবে এই ইনস্টা এফএক্স অ্যাপের মাধ্যমে, সেটা লঞ্চ করেছে আইসিআইসিআই ব্যাংক। তো চলো নেক্সট দেখা যাক স্কিম। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কিমের মধ্যে প্রথম যেটা আছে বিনামূল্যে চক্ষু পরীক্ষার জন্য চোখের আলো স্কিম লঞ্চ করলো পশ্চিমবঙ্গ সরকার। পাখিদের রক্ষা করতে করোনা অভিযান স্কিম লঞ্চ করলো গুজরাট। নেক্সট
কৃষিক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সদের জন্য আয়ুষ্মান ভারত স্কিম লঞ্চ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এইটা প্রতিষ্ঠা ইয়ার হচ্ছে 1965। অনেক সময় এই বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সের প্রতিষ্ঠা ইয়ারগুলো পরীক্ষায় দিয়ে দেয়। তো নেক্সট যেটা দেখব, দরিদ্র শিশুদের অনলাইন ক্লাস করতে সাহায্য করবার জন্য শিক্ষা হারসাত ইনিশিয়েটিভ লঞ্চ করলো সাউথ। তো চলো নেক্সট। এবার দেখো একটা ছবি দিয়েছি, তার আগে নোটটা দেখে নিই। প্রতিবেশী রাষ্ট্রগুলিকে ভ্যাকসিন প্রদানে ভ্যাকসিন মৈত্রী ইনিশিয়েটিভ লঞ্চ করলো ভারত। এই যে ভ্যাকসিনের এই ভ্যাকসিনগুলো প্লেনে করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রতে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ছিল শ্রীলঙ্কা, নেপাল, এইসব দেশগুলোতে এই ভ্যাকসিন মৈত্রীর মাধ্যম দিয়ে আমরা ভারত থেকে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভ্যাকসিন প্রদান করছি। তো চলো নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে সামরিক মহড়া। সামরিক মহড়া প্রথম যেটা বলছে রাজস্থান বর্ডারে অপারেশন শরদ হাওয়া লঞ্চ করলো বিএসএফ। এবার নেক্সট যেটা হচ্ছে সি ভিজিল 21 নামে উপকূল প্রতিরক্ষা অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি। এবার কিছু প্রয়াণ 2021 জানুয়ারি মাসে সম্প্রতি 73 বছর বয়সে মারা গেলেন ভারতীয় হকি খেলোয়াড় মাইকেল কিন্দু। এই যে আমি এখানে একটা ছবি দিয়েছি দেখো, অলিম্পিক ব্রোঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ উইনার হকি প্লেয়ার মাইকেল কিন্দু পাস্ট অ্যাওয়ে। এই মাইকেল কিন্দু ছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা, তার বাড়ি ছিল ঝাড়খণ্ডে। চলো নেক্সট যেটা বলছে, নেক্সট হচ্ছে সম্প্রতি 98 বছর বয়সে মারা গেলেন মালায়ালাম অভিনেতা উন্নিকৃষ্ণন নাম্বুথিরি। উন্নিকৃষ্ণন নাম্বুথিরি একজন মালায়ালাম অভিনেতা। তার প্রথম ফিল্ম বা ডেবিউ ফিল্ম যেটাকে বলছে সেটা হচ্ছে দেশাদানম। কবে হয়েছিল এটা? 1996 1996 সালে। চলো নেক্সট। এবার কিছু মিসলেনিয়াস নিয়ে আলোচনা করব, যেগুলো বলছে দেখো প্রথমটাই দিয়েছি, সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীরে গুচি মাশরুম জিআই ট্যাগ পেল। গুচি মাশরুম দেখো ছবিতে দিয়েছি, এই যে এই ধরনের মাশরুম গুলোকে আমরা বলে দিই গুচি মাশরুম। এই গুচি মাশরুমকে আরেক নামে ডাকা হয় যেটা হচ্ছে মোরেল মাশরুম। খুব দামি একটা মাশরুম, মোরেল মাশরুম। তার লোকালি নেম হচ্ছে জম্মু কাশ্মীরে, তার লোকালি নেম হচ্ছে এই গুচি মাশরুম। চলো নেক্সট বলছে ড্রাগন ফলের নাম পরিবর্তন করে কমলম বা পদ্ম ফল রাখলো গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। এই যে এখানে দেখো একটা ছবি দিয়েছি ড্রাগন ফ্রুট। এই যে ড্রাগন ফ্রুটটা অনেকটা পদ্ম ফুলের মতো দেখতে বলে এই যে কমলম বা পদ্ম ফল রেখেছে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। তো চলো নেক্সট যেটা বলছে হাওড়া কালকা মেলের নাম পরিবর্তন করে রাখা হলো নেতাজি এক্সপ্রেস। দেখো এখানে ছোট্ট করে লেখা আছে ছবিতে হাওড়া কালকা, আর এইটা দেখো নেতাজি এক্সপ্রেস। তো পরেরটা বলছে রক্ষিতা নামে মোবাইল বাইক অ্যাম্বুলেন্স করলো ডিআরটিও। তো এই ডিআরটিও রক্ষিতা নামে মোটর বাইক অ্যাম্বুলেন্স তৈরি করে সিআরপিএফ কে দিল, যাতে সিআরপিএফ এর বিভিন্ন অপারেশনে বা সিআরপিএফ এর বিভিন্ন কাজে এই রক্ষিতা অ্যাম্বুলেন্সটি সহায়ক হতে পারে। তো চলো নেক্সট যেটা বলছে এবছর প্রজাতন্ত্র দিবসে প্যারেডে প্রথম মহিলা পাইলট হিসেবে অংশগ্রহণ করেছেন ভাবনা কান্ত। এখানে প্রথম মহিলা পাইলট বলতে এখানে ফাইটার পাইলট দিলে আরেক ভালো হবে, কারণ তিনি যুদ্ধ বিমান চালায়, তাই ফাইটার পাইলট আমরা দিয়ে দিচ্ছি। এবছর প্রজাতন্ত্র দিবসে প্যারেডে প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে অংশগ্রহণ করেছেন ভাবনা কান্ত। চলো নেক্সট যেটা হচ্ছে
যে সম্প্রতি কলকাতায় প্রথম বোট লাইব্রেরি চালু করা হয়েছে কলকাতায়। এই যে বোট লাইব্রেরি, একটা ছবি দিয়েছি দেখো, বোটের মধ্যে এই যে ইয়ং রিডার্স বোট লাইব্রেরি লেখা আছে উপরে হেডিং। এই বোট লাইব্রেরি বিশেষত্ব কি হচ্ছে না, এটি মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ পর্যন্ত চালু করা হয়েছে। মিলেনিয়াম পার্ক টু M2B লিখলাম, মিলেনিয়াম পার্ক টু বেলুড় মঠ পর্যন্ত এটা চালু করা হয়েছে। তো এই বোট লাইব্রেরিতে গিয়ে অনেক ধরনের বই আছে, সেখানে পড়া যাবে, এবং যারা ইবুক পড়তে যায় তাদের জন্য ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থাও আছে ইবুক পড়ার জন্য। তো চলো নেক্সট যেটা বলছে, ই এপিক নামে ডিজিটাল ভোটার কার্ড চালু করলো নির্বাচন কমিশন। ই এপিক এর ই কথার অর্থ হচ্ছে ইলেকট্রনিক। এপিক নামে ডিজিটাল ভোটার কার্ড চালু করলো নির্বাচন কমিশন। তো চলো, বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? সুশীল চন্দ্র। এই সুশীল চন্দ্র হচ্ছেন 24তম 24 চিফ ইলেকশন কমিশনার। সিইসি এটা লিখে দিলাম, চিফ ইলেকশন কমিশনার। এই হচ্ছে আজকের ক্লাস। জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ক্লাসটিতে আলোচনা করলাম। তো আজকে চ্যানেলের প্রথম ভিডিও, অনেক কিছু ভুলভ্রান্তি বা অনেক কিছু প্রোনাউন্সিয়েশন অনেক কিছু থাকতে পারে। যদি কোনো রকম তোমাদের বুঝতে অসুবিধা হয়, কোনো রকম কোয়ারিজ থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাতে আমি কিছু মনে করব না, অবশ্য ভালোই লাগবে। এবং তোমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এবং দেখো, নেক্সট স্ট্যাটিক জিকে ক্লাস আমরা রেখেছি কালকেই 8টার সময়। নেক্সট